ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্রছাত্রীতে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য। এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে, কোনো শিক্ষিত যুবক তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো, অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা। বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো, ভারতেরও তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিল্লা ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে। সে আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে, চিল্লাচিল্লি করতেছে, আর কোনো দেশ দুনিয়ার, আর কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে এইভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কিনা। তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে? বলেন, উত্তর দেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম হবে, এবং এখনও গোলামির জিন্দেগি জীবনযাপন করছে। আমরাও গোলাম অবস্থায় জীবনযাপন করছি, তারাও গোলাম অবস্থায় জীবনযাপন করবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না, মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না, তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ। এবং আমরা সে অবস্থায় বসবাস করছি, এবং আমাদেরকে শিক্ষা দিতে হবে। রাষ্ট্রের এটার প্রয়োজন নাই। কি জন্য রাষ্ট্রের এটার প্রয়োজন নাই? যে তার নাগরিক সুশিক্ষিত হোক, তার নাগরিক উন্নত হোক শিক্ষার দিক থেকে। এই জন্য প্রয়োজন নাই যে একজন আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষকে আপনি 5,000 টাকা দিয়ে বলতে পারবেন না যে অমুককে মেরে আসো। 10,000 টাকা দিয়ে বলতে পারবেন না একজন সুশিক্ষিত মানুষকে যে অমুক বাসে আগুন দিয়ে দাও। এরকম মানুষকে টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না। কিন্তু যে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার পাবজির নেশা আসক্ত, যে মূর্খ, অজ্ঞ, যে অশিক্ষিত, বেকার, তাকে আপনি 5টা টাকা দিয়েও মানুষের উপর হামলা করাতে পারবেন। তাহলে আপনার টিকে থাকার জন্য শিক্ষিত মানুষ আপনার জন্য হুমকি। বরং আপনার টিকে থাকার জন্য আপনার লাগবে গুন্ডা, আপনার লাগবে অশিক্ষিত মূর্খ। তাহলে গোটা দেশের মানুষ যদি অশিক্ষিত মূর্খ জাহেল হয়, তাহলে আমার জন্য তাদেরকে পরিচালনা করা, তাদেরকে গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ। এই গোটা ফুলপুরের মানুষকে যদি আমি অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে পারি, তাহলে আমি যদি এখানকার শাসক হই, তাহলে ফুলপুরের মানুষকে আমার গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ। তাহলে কেন আমি চাইবো যে এদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক? শিক্ষিত হলেই তো আত্মমর্যাদা সম্পন্ন হবে, শিক্ষিত হলেই তো আর কথা শুনবে না, শিক্ষিত হলেই তো আর গোলাম থাকবে না। এই জন্য প্রয়োজন নাই। এই জন্য ইসরায়েল জানে, সারা পৃথিবীতে ইসরায়েল সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে মুসলমানদের মধ্যে যেন জুয়া, মদ, গাঞ্জার প্রচলন থাকে, যে মুসলমানেরা জুয়াখোর, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর জাতিতে পরিণত হয়ে যাবে। আর ইসরায়েল তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে জ্ঞানে এবং বিজ্ঞানে উন্নত করবে। এই জন্য ইসরায়েল এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করলো না, আর আরব বিশ্বে কাড়াকাড়ি লেগে গেছে যে কে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। তাহলে সে জানে, এবং এর অসংখ্য উদাহরণ আমি পেশ করতে পারবো। পৃথিবীর এক আজব জাতি হচ্ছে তারা, যারা সব সময় প্রত্যেক পদক্ষেপে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। আল্লাহ কোরআনে বলেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাধারণত খ্রিস্টানরা তেমন কিছু বুঝে না, তারা সহজ সরল, মানে স্বাভাবিক সহজ সরল। তাদেরকে সঠিক পথ দেখালে তারা সঠিক পথ নিয়ে নিবে এবং ইসলাম গ্রহণ করবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বেশি মানুষ ইসলাম গ্রহণ করবে, সব হচ্ছে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর মুসলমানদের সবচেয়ে শত্রুতা করবে যাদের কথা আল্লাহ কোরআনে বলে গেছে, তারা হচ্ছে এরা আর মুশরিকেরা। তারা হচ্ছে এরা যারা আজকে ফিলিস্তিনে আক্রমণ করছে, আর তারা ওরা যারা হচ্ছে মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজক। সম্মানিত উপস্থিতি, তো তারা যে ডাবল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে, এই ডাবল স্ট্যান্ডার্ডের 2-1টা উদাহরণ আপনাকে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসলমানদের ভাবা উচিত
যে তারা কি করছে, যুবকদের ভাবা উচিত যে তারা কি করছে। তাদের ডাবল স্ট্যান্ডার্ডগুলোর অন্যতম একটা ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে তারা তাদের মধ্যে কোনোদিন সুদের লেনদেন করবে না। ইহুদিরা কখনো আর এক ইহুদির কাছ থেকে সুদি লেনদেন করে না, অথচ সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুদের কারবার তারাই করে, তথা সারা দুনিয়ার মানুষের সাথে সুদের লেনদেন করবে, সুদের ব্যাংক চালাবে, সুদের অ্যাকাউন্ট পরিচালনা করবে, পৃথিবীর অর্থনীতিকে সুদের মাধ্যমে নিজের হাতে কুক্ষিগত করে রাখবে, কিন্তু নিজেরা কখনো সুদের লেনদেন করবে না। সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তোমরা বাচ্চা দুটো করে নাও অথবা একটা করে নাও, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো, অথচ একটা ইহুদি ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না যার একটা বা দুইটা সন্তান। না হলে এখন এখান থেকে উঠে গিয়ে আমেরিকা এবং ইউরোপে যে কোনো দূর সম্পর্কের আত্মীয় আছে ফোন দিয়ে বলবেন তোমার আশেপাশে কোনো ইহুদি যদি থেকে থাকে আমাকে একটু খোঁজ নিয়ে জানাবা যে ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান আছে। তাহলে আজকে আমার বক্তব্য আপনি এখনই গিয়ে পরীক্ষা করতে পারবেন, প্রায় সব ইহুদি পরিবারে 5টা 7টা 8টা 9টা 10টা করে তারা বাচ্চা নিয়ে থাকে, অথচ সারা পৃথিবীতে এটা প্রচার করার জন্য তারাই বেশি অর্থ ব্যয় করে, বিশেষ করে মুসলমানদের মধ্যে, বিশেষ করে আরও ফিলিস্তিনের মধ্যে, যে ফিলিস্তিনের মুসলমানেরা যেন একটা দুইটার বেশি বাচ্চা না নেয়, এটাই হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। আর ওই ফিলিস্তিনের পাশে ইসরায়েলে তারা 5টা 7টা 10টা করে বাচ্চা নেবে, এই হচ্ছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড। এরকম অসংখ্য অগণিত আছে। সারা পৃথিবীর মানুষ যেন এই সমস্ত ফ্রি ফায়ার, পাবজি, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত জুয়া নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সারা পৃথিবীকে শাসন করা তাদের জন্য সহজ, সারা পৃথিবীকে কন্ট্রোল করা সহজ, মুসলমানদেরকে গোলাম বানানো সহজ, মুসলমানদেরকে হত্যা করা সহজ। কেন তখন গরু, ছাগল, ভেড়ি, বকরির মতো হত্যা করা যাবে। আর যদি শিক্ষিত হয় তাহলে শক্তিশালী হবে, যদি শিক্ষিত হয় আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের দেশের কথা। আপনি যদি বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখেন শিক্ষার দিক থেকে, তাহলে একটা ছোট্ট উদাহরণ তো দিলাম, আরও কয়েকটা ছোট্ট উদাহরণ নেন যে শিক্ষার দিক থেকে আমরা এতটা পিছিয়ে আছি যে পৃথিবীর কেন দক্ষিণ এশিয়া মহাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের লিস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রুয়েট, বুয়েট বিশ্ববিদ্যালয়ের লিস্টের নাম প্রথম 100 কি প্রথম 200 কি প্রথম 500-র মধ্যেও আপনি খুঁজে পাবেন না। শুধু তাই নয়, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে উন্নতি মানে হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে প্রকৃত উন্নতি নয়, বরং প্রকৃত উন্নতি যে শিক্ষা, জ্ঞান, শিক্ষা এবং জ্ঞানে উপর লেভেলে যাওয়া, এটা যে প্রকৃত উন্নতি, এটা আমরা বুঝি না। আমরা মনে করছি যে আমরা গার্মেন্টসের মাধ্যমে উন্নত হয়ে গেছি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি। আমরা মনে করছি প্রবাসীরা আমাদের কাছে রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা দিয়ে আমরা উন্নত হয়ে গেছি। আমরা মনে করেছি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করেছি, সেটা দিয়ে উন্নত হয়ে গেছি। এই তিনটারই আপনাকে পয়েন্ট আমি ভেঙে দিই। আজকে বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প আছে, বাংলাদেশের গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, জামালপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের মানুষ 6,000 টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করে দেখেই এই দেশে গার্মেন্টস চলে। চায়না চেষ্টা করতেছে যেন এর চেয়ে কম মূল্যে আফ্রিকান দেশগুলো থেকে তারা গার্মেন্টস দিতে পারে আমেরিকা এবং ইউরোপকে। যেই দিন তারা দিতে পারবে সেই দিন বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশের গার্মেন্টসের পিছনে মূল ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশের মানুষ কম বেতনে কাজ করে দেয়। এই জন্য নয় যে আমরা শিক্ষিত। যদি আমরা শিক্ষিত হতাম তাহলে ওই প্যান্ট আর শার্ট সেলাই করে উন্নত হওয়া যায় না। প্যান্ট শার্ট সেলাই করে উন্নত হওয়া গেলে আমেরিকা, ইউরোপে প্যান্ট শার্ট সেলাই করা জানে। তারা যদি পারমাণবিক বম বানানো জানে তো প্যান্ট শার্ট সেলাই করা জানে না ভাই? জানে না? জানে। তাহলে যে আমেরিকা, ইউরোপ পারমাণবিক বম তৈরি করতে পারছে, বাংলাদেশের কাছে কি ঠেকা পড়েছে প্যান্ট শার্ট বানিয়ে নিতে হবে, আর সেই প্যান্ট শার্ট বানিয়ে বাংলাদেশ বলবে আমি উন্নত হয়ে গেছি? জি না। এই প্যান্ট শার্ট বানানোর জন্য, সেলাইয়ের জন্য আপনি যে মজুরি চান, এত কম মজুরিতে দুনিয়াতে আর কেউ গোলামি, দাসত্ব করে না। তো এত কম মজুরিতে আপনি গোলামি করেন, দাসত্ব করেন, তাই আপনার থেকে কিনতেছে। এবার আপনি প্রবাসীদের কথা বলেন, জরিপ করেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে যত প্রবাসী চাকরি করতেছে, আমি কখনই প্রবাসী ভাইদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলছি না, তারা কোন লেভেলে চাকরি করতেছে, কোন লেভেলে। এমনকি ইন্ডিয়ান, পাকিস্তানিদের চাইতেও নিম্ন লেভেলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা চাকরি করে। অন্তত ইন্ডিয়ানরা তো অন্তত দুবাইয়ে গেলে হোটেলের ম্যানেজার পোস্টে অন্তত ইন্ডিয়ানদের পাবেন।
যে যত দুবাইয়ের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সবগুলোর ম্যানেজার পোস্টে অন্তত ইন্ডিয়ানরা আছে। আর শুধু পরিষ্কার পরিচ্ছন্নর কাজে কারা আছে? আমরা আছি। যেমন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে আছি, তা আমরা যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি, তখন যখন আমাদের ক্লাসটা পরিষ্কার করার জন্য আমাদের বাংলাদেশি ভাইয়েরা আসে, অবশ্যই এই কাজটা নিম্নমানের কাজ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা ভালো কাজ। কিন্তু ওখানে আরও 10টা জাতির ছাত্র বসে আছে, মালয়েশিয়ান বসে আছে, সৌদিরা বসে আছে, আরও বিভিন্ন দেশের ছাত্ররা বসে আছে, তার মধ্যে আমিও একজন বাংলাদেশি বসে আছি। তো ওখানে শিক্ষক হিসেবে এসেছে এক দেশের নাগরিক, হয়তো আর এক জায়গায় আর একটা দায়িত্ব পালন করছে আর এক দেশের নাগরিক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছে কোন দেশের নাগরিক? বাংলাদেশের। এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান। আমরা যে শিক্ষিত নই এবং আমাদের যে শিক্ষা দীক্ষা নাই তার প্রমাণ, তার জ্বলন্ত উদাহরণ যে মুসলমানদের কাছে শিক্ষা দীক্ষার গুরুত্ব নাই। আর কেন সরকারের প্রয়োজন নাই আপনাকে শিক্ষিত করার? এই জন্য যে আপনি মূর্খ অবস্থাতেও গার্মেন্টসে চাকরি করে যে ইনকামটা সরকারকে দিচ্ছেন, আপনি মূর্খ অবস্থাতেও প্রবাসে চাকরি করে যে রেমিটেন্স সরকারকে দিচ্ছেন, এটাই তার জন্য অনেক বেশি। সুতরাং আপনাকে শিক্ষিত করে অনেক উপরে নিয়ে যেতে হবে, এই চিন্তা কারো নাই, কারো মাথায় নাই। বরং সেই